নিম্নচাপ ও বৃষ্টি বলয়ের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটিতে দুজনের মৃত্যু হয়েছে, আর বান্দরবানে পানিতে ডুবে মারা গেছে একজন। এছাড়া বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। নাফাখুমে আটকা পড়েছে বহু পর্যটক। 10 জুলাই পর্যন্ত জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের সাথে বৃষ্টি বলয় ধারার প্রভাবে সোমবার থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। টানা বর্ষণে পার্বত্য এলাকায় পাহাড়ে দেখা দিয়েছে ধস। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের দরিয়ার নগরের বড়ছড়া এলাকায় একটি বসতি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে গুরুতর আহত হন গৃহবধূ নাসিমা আক্তার, তার স্বামী, সন্তান সহ 4 জন। হাসপাতালে নেয়ার পর নাসিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া বিকেলে উখিয়ায় ঘরের দেয়াল চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদেরকে সতর্ক করার জন্য মাইকিং, তারপরে স্বেচ্ছাসেবক, এখানে বিভিন্ন সংগঠন আছে, তাদের দিক থেকেও সচেতন করা হয়েছে। তাদেরকে অনুরোধ জানানো হয়েছে তারা যেন পাহাড় ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় লাইলাঘোনা এলাকায় পাহাড় ধসে মারা গেছেন লক্ষ্মীবিলাস চাকমা নামের একজন। জেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় 100-রও বেশি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। পাহাড় ধসে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। খাগড়াছড়িতেও টানা বৃষ্টিতে উপচে পড়ছে নদী, ছড়া ও খালের পানি। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে অনেকে। একটানা ভারী বর্ষণে বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে উপজেলা সদর থেকে তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছুটা স্বাভাবিক হয়েছে। এদিকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাফাকুম জলপ্রপাতে বহু পর্যটক ও গাইড আটকা পড়েছে। আগামী 10 জুলাই পর্যন্ত সেখানে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া লামা ও আলীকদমে পাহাড়ি ঢল এবং মাতামুহুরী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল ডুবে গেছে। 7 উপজেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। বৃষ্টিপাতটা বেশি হতে পারে, যদি এটা ঘটতেই থাকে তাহলে হয়তো আমাদের আরো বড় সিদ্ধান্তের দিকে যেতে হবে, আরো বড় রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উপকূলীয় জেলা পটুয়াখালী, বরগুনা, ভোলা, বাগেরহাট, মোংলা ও সাতক্ষীরা নিম্নাঞ্চল ডুবে গেছে। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মনিরা কাজুরি, 71। এদিকে টানা ভারী বর্ষণে জননিরাপত্তা বিবেচনায় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড় ধস ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ায় পর্যটন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, নির্দেশনা ঠিকমতো মানছে কিনা পর্যটকরা, আর বৃষ্টিতে কেউ কি আটকা পড়েছে? আপনি যেমনটি বলছিলেন, আপনার রাঙামাটির বাঘাইছড়িতে আজ থেকে টানা 3 দিন আপনার যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে আপনার ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আপনি অবগত আছেন, গতকালকে আপনার যে বাঘাইছড়ি পৌরসভার যে 6 নম্বর ওয়ার্ডের যে লাইলাগোনা, সেখানে আপনার একজন পাহাড়ি লক্ষ্মীবিলাস চাকমা 60 বছর একজন বৃদ্ধ, তিনি নিহত হয়েছে। এছাড়াও আপনার মারিশা দিঘিনালা সড়ক, যেটা বাঘাইছড়ির একমাত্র সংযোগ সড়ক, সেই সড়কটিও আপনার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। আমরা যেটা সংবাদ পেয়েছি, আপনার মারিশা দিঘিনালা সড়কের যে 3 কিলোমিটার যে এলাকাটি আছে, সেখানে আপনার সড়কের অর্ধেক অংশ ইতিমধ্যে ধসে গিয়েছে এবং সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। এছাড়াও আপনার বাঘাইছড়ি উপজেলার সাথে রূপকারী ইউনিয়ন, পার্শ্ববর্তী যে রূপকারী ইউনিয়ন, সেখানে আপনার বদ্ধকুলি নামক স্থানে আপনার পাহাড়ের একটি আপনার সড়কের উপর ধসে পড়েছে। তো সড়ক ধসে পড়ে আপনার সড়ক যোগাযোগ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তো আমরা সাজেকের খবর নিয়ে যেটা জেনেছি, আপনার ইতিমধ্যে আপনার 6 শতাধিক পর্যটক সাজেক অবস্থান করছে।
তো বাগেরহাট সাজেক সড়ক এখন পর্যন্ত অক্ষত রয়েছে। সেনাবাহিনীর সহায়তায় তারা ইতিমধ্যে আপনার সকালের যে এসকর্ট, আপনার যে 10টার যে এসকর্ট, সেই এসকর্ট হয়তো তারা ফিরে যাবে খাগড়াছড়িতে। এছাড়াও আপনার সাজেকের যারা টুরিস্ট মালিক আছেন, পর্যটক যারা ব্যবসার সাথে সংশ্লিষ্ট, তাদের সাথে আমরা কথা বলছি। তারা ইতিমধ্যে জেলা প্রশাসকের যে নির্দেশনা তারা পেয়েছেন, সমিতির মাধ্যমে অবগত হয়েছেন। তো তারা নতুন করে আর কোন টুরিস্টের আপাতত আপনার বুকিং নিচ্ছেন না। এছাড়াও আমি যদি আরেকটা বিষয় বলি, বাঘাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর এবং দক্ষতার পরিচয় দিচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যে আপনার প্রায় 30টি আশ্রয় কেন্দ্র উন্মুক্ত রেখেছে এবং প্রত্যেক পরিবারের ঘরে ঘরে ঝুঁকিপূর্ণ যে পাহাড়ের ঢালে যারা বসবাস করছেন তাদের প্রত্যেকের ঘরে ঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বাঘাইছড়ি থানার ওসি, বাঘাইছড়ি পৌরসভা এবং রেড ক্রিসেন্টের সমন্বয়ে যৌথ একটি টিম প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আপনার তাদেরকে সতর্ক করছে এবং আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানিয়েছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কোনো লোকজন অবস্থান করেনি। বিভিন্ন এলাকার যে অভ্যন্তরীণ যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, সড়কগুলো রয়েছে, ইতিমধ্যে অনেকগুলো সড়কই আপনার তলিয়ে গিয়েছে। তো হয়তো উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমানা মার্জানের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন উপজেলা প্রশাসনের যে মনিটরিং টিম তারা সর্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আশ্রয় কেন্দ্র থেকে লোকজনকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং ট্রলার এবং বোটের ব্যবস্থা রেখেছেন। এছাড়াও আপনার বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে। যেখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেখানে আপনার লাল পতাকা টাঙিয়ে এই সড়কে চলাচলকৃত যারা যানবাহন মালিক আছেন। এছাড়াও আপনার আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে কাঁচালং নদী, কাপ্তাই লেকের কর্ণফুলীর একটি শাখা, সেই নদী আপনার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদী থেকে পানি উপচে লোকালয়ে গ্রামে প্রবাহিত হচ্ছে। মুন্নি। ওমর ফারুক সুমন যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা নিয়ে সবশেষ তথ্য জানাতে ওমর ফারুক সুমন যুক্ত ছিলেন। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাঁচলাইশ রহমাননগর এলাকায় পাহাড় ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন এক শিশু ও এক নারী। এদিকে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে রেল লাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের 16 শহরে আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস। এছাড়া বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কক্সবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাই সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, আবার কেউ ব্যক্তিগত কাজে ট্রেনে চড়ে যাচ্ছিলেন কক্সবাজার। কিন্তু ভারী বৃষ্টিতে রেল লাইন তলিয়ে যাওয়ায় গন্তব্যে পৌঁছানো হয়নি তাদের। ঘন্টার পর ঘন্টা ট্রেনে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। চট্টগ্রামে রেকর্ড 386.8 মিলিমিটার বৃষ্টিপাতে মঙ্গলবার দুপুর 1টার দিকে 16 শহরে আটকে যায় ঢাকা থেকে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস। রাত পর্যন্ত ট্রেনটিতে প্রায় 900 থেকে 1000 যাত্রী আটকা ছিলেন। আমরা আনন্দ নিয়ে আসছিলাম, কিন্তু আনন্দটা আর হবে না। আমরা আসছিলাম সকালবেলা, কিন্তু সকালবেলা আর যাওয়া হলো না। সকালবেলা ভাবছিলাম বিকালবেলা বিচে গোসল করবো, আনন্দ করবো, কিন্তু সেটা আর হলো না। 5 জন আসছি, অনেক কষ্ট, বাচ্চাদের নিয়ে অনেকই হইতেছে, বাচ্চারা কান্দাকাটি করতেছে। 6-7 ঘন্টা এক জায়গাতেই বসে আছি। তাহলে আমাদের দুর্ভোগীতেও দেখেন আমাদের শরীরের অবস্থা। যে মজা নিয়ে আসলাম, মজা তো শেষ। 1 ফুট পানি 5 ইঞ্চিতে নেমে আসলে ট্রেনটা চালানো সম্ভব হবে। তবে কর্তৃপক্ষ আমাদেরকে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি কখন আমরা ট্রেনটা চালাইতে পারবো। এদিকে টানা বৃষ্টিতে মঙ্গলবার বিকেলে নগরের রহমাননগর এলাকার পাহাড় ধসে মারা যান শফিকুল নামের এক ব্যক্তি। এ সময় এক শিশু ও এক নারী আহত হয়েছেন। ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। তবে কেউই আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহী নন বলে জানান সিটি মেয়র। রেড ক্রিসেন্ট টিম আছে, আমাদের যে ভলান্টিয়ার আছে এবং আমাদের যে রাজনৈতিক নেতাকর্মীরা আছে, তাদেরকে আমরা সেখানে এনফোর্সমেন্ট এজেন্সির কাজ করার জন্য দেব। যেহেতু এনফোর্সমেন্ট এজেন্সিও আছে, পুলিশকেও আমরা সেখানে ব্যবহার করব। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে শারজা ও দুবাই থেকে আসা 2টি আন্তর্জাতিক ফ্লাইট এবং ঢাকা থেকে আসা একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এদিকে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাই সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক। আগামী 2 থেকে 3 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া।
রাজীব, কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? শুভ সকাল। গত দুদিন ধরে কিন্তু চট্টগ্রামে বর্ষণ হচ্ছিল, বেশ ভারী বর্ষণে বলা যায়। তবে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম এসেছে এবং আজকে সকাল থেকে আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তো ফলে যার কারণে আমরা গতকালকে যেসব এলাকা জলনিমগ্ন ছিল সেই সব এলাকা থেকে আসলে পানি সরে গেছে। গতকালকে চট্টগ্রামের যে বিভিন্ন নির্মাঞ্চলগুলো ছিল, আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাইশ, ষোলকবহর, এইসব এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে যায়। তো যার কারণে আসলে ভোগান্তিতে পড়ে কিন্তু নগরবাসী। এবং গতকালকে সারাদিনই কিন্তু আসলে মেয়র রাস্তায় ছিলেন এবং তিনি বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং সেই সাথে তিনি বলছেন যে আসলে কিছু কিছু জলাবদ্ধ নিরসনের যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ আসলে এখনও কিছুটা চলমান থাকার কারণেই মূলত এইসব জায়গায় আসলে পানি উঠছে। সামনের বছর হয়তো এর মধ্যে কাজগুলো শেষ হয়ে গেলে তখন জলাবদ্ধ থেকে আসলে জনগণ মুক্তি পাবে। আর এর বাইরে আমরা দেখছি যে গতকালকে যে এখানে যেহেতু চট্টগ্রামে বেশ কিছু পাহাড় রয়েছে এবং পাহাড়ে অনেকে থাকেন, তো প্রতি বছর এরকম ভারী বর্ষণ আসলে তখন পাহাড় থেকে আসলে লোকজনকে নিরাপদে আশ্রয়ের জন্য জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কাজ করে থাকেন। এবং আপনি জানেন যে এখানে আসলে বিশেষ করে নিম্নয়ের মানুষজনই আসলে এখানে থাকেন। তো গত দুদিন ধরে কিন্তু সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য আসলে নির্দেশনা দিয়েছেন এবং তাদের জন্য দুটি শেল্টারের তারা রেখেছেন। কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র বলছেন আসলে সবাই কিন্তু সেই যে নিরাপদ যে স্থান শেল্টার, সেই শেল্টার হাউসে কিন্তু তারা সবাই আসছেন না। এবং অনেক সময় আসলে যখন পাহাড় ধসের খুব বেশি জোরালো আশঙ্কা থাকে তখনই আসলে কর্তৃপক্ষ যখন জোর করে তাদেরকে নিয়ে আসে, সেক্ষেত্রে তারা আসলে এই আশ্রয়কেন্দ্রগুলোতে আসেন। আমরা এর আগেও দেখেছি যে আসলে তারা বাসা ছেড়ে না যাওয়ার কারণে অনেকেই মারা গেছেন। তো তারপরও কিন্তু জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে তাদেরকে যেন নিরাপদ আশ্রয় নিতে, এবং তারা শুকনো খাবারেরও ব্যবস্থা করেছেন। যদিও চট্টগ্রামে গতকালকে এবং তার আগের দিন কোনো ধরনের পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেনি। তবে গতকাল চট্টগ্রাম রহমাননগর নামে একটি জায়গায় সেখানে দেয়াল ধসে একজন মারা গেছেন এবং দুইজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস সেটি 16 রেল স্টেশনের কাছে আটকা পড়ে, যেহেতু রেল লাইনে পানি উঠে পরে এটি আসলে গভীর রাতে সেই পানিটা কমে গেলে তাদেরকে আর কক্সবাজারে নিয়ে যাওয়া হয়নি, তখন তাদেরকে চট্টগ্রাম রেল স্টেশনে নিয়ে আসা হয়েছে। এবং রেল স্টেশনে কর্তৃপক্ষ বলছেন যে পানিটা কমে গেলে তখন তারা হয়তো আবার কক্সবাজারের দিকে সেই ট্রেনটি ছাড়বে। আপনি জানেন যে যেহেতু কক্সবাজার চট্টগ্রামের পথে আসলে বেশ কিছু পাহাড়ি এলাকা আছে, যেমন গত বছর আমরা দেখেছি সে পাহাড়ি ঢলের কারণে পুরো রেল লাইন সহ আসলে নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই কারণে আসলে কর্তৃপক্ষ কোনো ধরনের রিস্ক নেয়নি এবং তারা বলছেন যে আসলে যদি পানি একদম কমে যায় সেক্ষেত্রে তারা ট্রেনটি ছাড়বেন। আর এছাড়া গতকালকে আমরা দেখেছি যে বিমানবন্দরে 3টি বিমান কিন্তু চট্টগ্রাম থেকে ডাইভার্ট হয়ে গিয়েছিল, 2টি আন্তর্জাতিক বিমান এবং একটি ডোমেস্টিক বিমান। আর এছাড়া সমস্ত অন্যান্য বিমানগুলো আসলে 1 থেকে 2 ঘন্টা ধরে আসলে খুব দেরিতে করে তাদের গন্তব্য ছেড়ে গেছে। ফলে কর্তৃপক্ষ বলছে যেহেতু এখন বিরূপ আবহাওয়া, তো ফলে তারা সেই আবহাওয়ার উপর বিবেচনা করে আসলে ফ্লাইটগুলো তারা পরিচালনা করবেন। তো আজকে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, ফলে পানিটা অনেক নেমে গেছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে যে গত 24 ঘন্টায় 412 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে এবং আরও 2-1 দিন সেই বর্ষণ থাকবে। এবং এই যদি ভারী বর্ষা হয় তাহলে সেক্ষেত্রে তারা পাহাড় ধসেরও আশঙ্কা করছে। তো সব মিলিয়ে চট্টগ্রামের প্রশাসন কিন্তু আসলে এই ব্যাপারে সজাগ রয়েছে যে যদি ভারী বর্ষণ হয় বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটে। সঙ্গেই থাকবেন। বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খবর নিয়ে আমাদের সঙ্গে রাজীব বড়ুয়া যুক্ত ছিলেন। এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন জানিয়েছে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা হতে পারে। এদিকে উপজেলার নিম্নাঞ্চলে পানি বেড়ে গ্রামীণ সড়ক ডুবে গেছে। এছাড়া হালদা নদীর পানি নারায়ণহাট ও সুন্দরপুর ইউনিয়নের 5 প্রক্রিয়া পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে উপজেলাবাসীকে সতর্ক করা হচ্ছে। টানা বর্ষণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। প্রাণহানি এড়াতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পৌরসভা যৌথভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে। উছিংচা রাখাইন ও রূপায়ণ তালুকদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
ঝুঁকির কথা জেনেও রাঙামাটির বিভিন্ন পাহাড়ি এলাকায় এখনো বাস করছেন 50,000-এরও বেশি মানুষ। বারবার পাহাড় ধসের ঘটনা ঘটলেও পাহাড় থেকে সরে যায়নি কেউ। আমাদেরকে সরকার বারবার তুলে দিতে যাচ্ছে, এখন আমরা কোথায় যাব? আমরা জীবনের সবকিছু দিয়ে আমরা এই একটু করে জায়গা নিছি, জীবনের রিস্ক নিয়ে আমরা এই পাহাড়ে আসি। আমরা এমন কোনো সামর্থ্য নাই যে এই জায়গাতে যায় পারিশ্রমিক জায়গা কিনে একটা ঘর তোলার মতো। এখন হদে পুনর্বাসন করিব তো এনা রাজ্য কোনো কিছু জ্ঞানও করে। সম্প্রতি আবারও টানা বৃষ্টিতে বেড়েছে পাহাড় ধসের সংখ্যা। মঙ্গলবারও বাঘাইছড়িতে মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনার পর পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। আমরা মাইকিং করেছি এবং যেগুলো পাহাড়ের ঢালে যে সকল লোকজন বসতি স্থাপন করেছে তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছি। এদিকে খাগড়াছড়ির পাহাড়েও ঝুঁকিতে বসবাস করছে প্রায় 25 থেকে 30,000 পরিবার। সম্প্রতি ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটছে, তবে এতে এখনো কারো মৃত্যু খবর পাওয়া যায়নি। পাহাড়ে বসবাসকারীরা বলছেন তাদের যাওয়ার কোনো জায়গা না থাকায় ঝুঁকি জেনেও বসবাস করতে হচ্ছে। আমরা মনে করি অনেক কষ্ট তাই আমরা মনে করি জায়গা বাসাও নাই, এই জায়গা অল্প জায়গা, আমরা এইভাবে ছেলে বাচ্চারা থাকি। এখানে ছাড়া কোনো জায়গা নাই থাকার মতো, তার জন্য এই রিস্কে আমাদের থাকতে হয়। এখানে আমরা যুগ যুগ ধরে বসবাস করতেছি, তো বর্ষাকালে আমরা খুবই আতঙ্ক এবং অনেক কষ্টের মধ্যে আছি। খাগড়াছড়ি জেলা প্রশাসক বলছেন, প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ের পাদদেশে কিছু কিছু মানুষ বসবাসের অভিযোগ পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে মাইকিং করে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা তাদেরকে নিরাপদ দূরত্বে সরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাইনে নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। শান্তা ইসলাম, ৭১। রাঙামাটিতে মৌসুমী লঘুচাপের কারণে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। এতে বিপর্যস্ত পার্বত্য এলাকা, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিঞ্চা রাখাইন। উচিঞ্চা, আজ আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে? ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? হ্যাঁ মুন্নি, আপনি জানেন যে আজকে 4 দিন যাবৎ কিন্তু ভারী বর্ষণে কিন্তু রাঙামাটিতে কিন্তু ব্যাপক পরিমাণ হচ্ছে আপনার কিছু কিছু এলাকা হচ্ছে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আপনি জানেন যে গতকাল কিন্তু বাঘাইছড়িতে একজন মাটি চাপা পড়ে কিন্তু একজন 70 বছরের একজন বৃদ্ধ মারা গিয়েছিল বাঘাইছড়িতে। সেক্ষেত্রে সেইটাকে মাথা রেখে কিন্তু রাঙামাটি জেলা প্রশাসন কিন্তু যে 28টি স্থানকে যে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে, সেখানে কিন্তু বিশেষ করে জেলা প্রশাসন মাইকিং থেকে শুরু করে এবং গতকাল রাত পর্যন্ত অবধি পর্যন্ত যারা ঝুঁকিতে বাস করছে তাদের কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। পাশাপাশি আমরা আপনাকে যদি জানি রাখি, রাঙামাটিতে যদি আমি একটু যদি দেখাতে চাই, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বিশেষ করে এখানে যে বৃষ্টিটা, যে ধরনের বৃষ্টি পড়ছে, আসলে কিন্তু একেবারে এখানে যদি আমরা একটু যদি দেখাই, রাঙামাটিতে এবং বিভিন্ন অঞ্চলে যে সমস্ত ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসন কিন্তু চেষ্টা করছে বারবার, যারা ঝুঁকিতে রয়েছে তাদেরকে সরানোর চেষ্টা করছে বারবার। তারপরে কিন্তু যারা ঝুঁকিতে রয়েছে তারা কিন্তু যেতে চান না, মূলত বিষয় মানে যারা আশ্রয় কেন্দ্রে ফিরতে চান না, যেতে চান না। তারপরে কিন্তু জেলা প্রশাসন চেষ্টা করছে বারবার। এবং আপনি জানেন, আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, হচ্ছে রাঙামাটিতে 41টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে, খোলা রাখা হয়েছে। সে আশ্রয়ের মধ্যে তার মধ্যে হচ্ছে 2টি আশ্রয় কেন্দ্রে ওখানে মানুষ আশ্রয় কেন্দ্র রয়েছে। গতকাল আমরা জানতে পেরেছি হচ্ছে প্রায় 20টি পরিবার কিন্তু আশ্রয় কেন্দ্র, যে হচ্ছে অনুকূল আশ্রম কেন্দ্র, এখানে প্রায় 15টি পরিবার, এবং বেতার কেন্দ্র এখানে হচ্ছে 10টি পরিবার আশ্রয় নিয়েছে। ওইখানে কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে কিন্তু তাদেরকে খাবার হইতে শুরু করে যা যা প্রয়োজনীয় ওষুধ হইতে শুরু করে যা যা দরকার সেটা দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসন থেকে চেষ্টা করছে বারবার কোনো প্রকার যেন হতাহত না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে। আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি মুনি, আপনি জানেন যে 2017 সালে কিন্তু প্রায় 5 সেনা সদস্য 120 জন পাহাড় ধসে রাঙামাটিতে মারা গিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু মাথা রেখে কিন্তু বারবার জেলা প্রশাসন যেন কোনো প্রকার প্রাণহানি না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসন। মুন্নি।
উচিংচা রাখাইন খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। রাঙামাটিতে মৌসুমী লঘুচাপের কারণে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে উচিংচা রাখাইন যুক্ত ছিলেন। পটুয়াখালীর রাঙাবালিতে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে নিখোঁজ 6 জেলে এখনও উদ্ধার হয়নি। এই ঘটনায় উদ্ধার হওয়া জেলেরা জানান, পানপট্টি ইউনিয়নের ইমাদুল শিকদারের ট্রলার নিয়ে শনিবার রাতে 11 জন জেলে সাগরে মাছ ধরতে যায়। রবিবার রাত 9টার দিকে বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এরপর প্রায় 6 ঘন্টা সাগরে ভেসে থাকেন তারা। শেষে রাত 3টায় আরেকটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে, তবে 6 জনের খোঁজ পাওয়া যায়নি। এদিকে গলাচিপা ও রাঙামালী উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন নবী জানান, কোস্টগার্ড তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ জেলেরা হলেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ঝইমাদুল খা, খরিদা গ্রামের হারুন, গজালিয়া ইউনিয়নের ফরকান, সায়েদ ও আলামিন এবং গলাচিপা সদর ইউনিয়নের আক্কাস। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি ও ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 6 জেলের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে সমুদ্র বন্দরের আশেপাশের পরিস্থিতি কেমন দেখছেন? নিখোঁজ 6 জেলের ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ষষ্ঠ দিনের মতো বন্দরে 3 নম্বর সংকেত রয়েছে, যার কারণে গভীর বঙ্গোপসাগর রয়েছে সেটি কিন্তু উত্তাল রয়েছে এবং আপনি জানেন সুস্পষ্ট লঘুচাপ অবস্থার কারণে কিন্তু সাগর এবং নদ ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে তীরে। এই অবস্থা কিন্তু উপকূল জুড়েই কিন্তু বিরাজ করছে। যে তথ্যটি জানতে চেয়েছেন যে গত রোববার রাতে একটি জেলে ট্রলার বঙ্গোপসাগরে কিন্তু ডুবে যায়। সেই 11 জন জেলে ছিল, তার মধ্যে 5 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে 6 জন নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। এই জেলে ট্রলারটি ইমাদুল শিকদারের গলাচিপা উপজেলার পানপট্টির খরিদা গ্রামে, এবং যে জেলেরা নিখোঁজ রয়েছে তাদের বাড়ি বিভিন্ন এলাকায়। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে গলাচিপা রাঙাবালি, তারা বলছেন যে আসলে উদ্ধার তৎপরতা চলছে, তবে কোস্টগার্ড পুলিশের সঙ্গে কথা হচ্ছে, তারা বলছেন যে আসলে এই বৈরী আবহাওয়ার মধ্যে উত্তর সাগরে গিয়ে অভিযান পরিচালনা করা অনেকটা কষ্টসাধ্য এবং অভিযান কার্যক্রম তাদের ব্যাহত হচ্ছে। তাই এই পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার তৎপরতা জোরদার করা হবে এমনটি তারা বলছেন। কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু নিখোঁজ পরিবারের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে এবং হতাশা বাড়ছে। আসলে তাদের পরিবারের সদস্য বেঁচে আছে কিনা, নাকি তাদের ভাগ্যে কি ঘটেছে, এমনটি কিন্তু এক ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করছে। তবে গলাচিপা উপজেলা প্রশাসন নিখোঁজ পরিবারদের ইতিমধ্যে 7,000 করে প্রদান করেছে এবং তাদের খোঁজ খবর পরিবারগুলো নিয়েছে। তবে পরিবারগুলোর দাবি, নিখোঁজ পরিবারদের দাবি যে আসলে এই খোঁজ খবরের চাইতে তাদের যে নিখোঁজ সদস্য রয়েছে তাদের উদ্ধারে তৎপরতা জোরদারের জন্য তারা দাবি জানিয়েছেন। এবং এই যে টোটাল উপকূল জুড়ে যে বৈরী আবহাওয়া বিরাজ করছে, যার কারণে কিন্তু সাগরে যেসব জেলেরা ছিল তারা উপকূল তীরবর্তী ঘাটগুলোতে এসে আশ্রয় নিয়েছে এবং এই ট্রলার ডুবির ঘটনাকে কেন্দ্র করে এখন জেলেদের মধ্যে আরো আতঙ্ক বেড়েছে, যার কারণে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেকেই কিন্তু উপকূলের বিভিন্ন ঘাটগুলোতে অবস্থান করছে। বিশেষ করে আলিপুর, মহিপুর মৎস্য বন্দর, রাঙাবালির চরমন্তা সহ বিভিন্ন ঘাটে অবস্থান করছে। এছাড়া যদি আপনাকে আরো একটু তথ্য জানিয়ে রাখি যে আপনি জানেন রাঙাবালি নদী এবং সাগর বেষ্টিত জনপদ, এই যে বৈরী আবহাওয়া নদীর ভাঙনের তীব্রতা বেড়েছে। এবং কামরুল হাসান, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি ও ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 6 জেলের সর্বশেষ খবরাখবর নিয়ে কামরুল হাসান এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। নানা অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতির অভিযোগের মুখে কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই অবকাঠামোগত সংকটের পাশাপাশি সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় কুড়িগ্রাম পিটিআই এর আশেপাশের এলাকা। শুষ্ক মৌসুমে জঙ্গল ও ময়লার কারণে বাড়ে মশা ও পোকামাকড়ের উপদ্রব। এতে চরম ভোগান্তিতে পড়ে প্রশিক্ষণার্থী, শিক্ষক ও অভিভাবকরা। ভুক্তভোগীদের অভিযোগ, নজরদারির অভাবে মাদক সেবন ও জুয়ার আসরও বসে বহিরাগতদের।
অথচ সংস্কারের কথা থাকলেও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি এখনো। বাচ্চাদের মনে করেন পানি যে খাবে, পরিষ্কার একটা পানি খাওয়ার ব্যবস্থা নাই। তারপরে হচ্ছে যে এক স্কুলের মনে করেন যে একটা যে মানে মানে উন্মুক্ত গেট, একদম উন্মুক্ত। সমস্যাগুলি দেখার জন্য যত দপ্তর আছে প্রত্যেকটি দপ্তর কিন্তু দায়সারাভাবে কাজ করে যাচ্ছে। অনুসন্ধানে উঠে এসেছে আরও অনিয়মের তথ্য। সংস্কারযোগ্য সরকারি বাসভবনে না থেকে গেস্ট রুমে অবস্থান করলেও মাসে মাসে বাড়ি ভাড়া তুলে নেন সুপার জয়নুল আবেদিন। এছাড়া ভুয়া বিল ভাউচার, অতিরিক্ত ভাতা, ভ্রমণ বিল, প্রশিক্ষণ ব্যয়, সরঞ্জাম ও অন্যান্য খাতে 2024-25 ও 2025-26 অর্থ বছরে প্রায় 11 লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পেয়েছে অডিট টিম। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, প্রশিক্ষণ শেষে নির্ধারিত ভাতা সময়মতো দেয়া হয় না, এমনকি জানানো হয় না খাবার বাবদ বরাদ্দের তথ্য। হোস্টেলের ফ্যান নষ্ট, খাট ভাঙা, পরিবেশ অপরিচ্ছন্ন সহ দুর্ভোগের শেষ নেই। চরাজিপুর উপজেলা থেকে আসছি, আমাদের দিয়ে বিল হচ্ছে 1700 টাকা। সম্ভবত 320 টাকা হবে। সকালের নাস্তা এবং বর্তমান যে দুপুরের খাবার এবং বিকেলে আবার টিভির কাছে ফাইল, খাতা, কলম, তারপর ব্যাগ দিছে আমাদেরকে একটা, আর দিবে সম্মানই দিবে, মানে স্যারদের কাছে একটু সমস্যা আছে তো কয়েকদিনের মধ্যেই দিবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কুড়িগ্রাম পিটিআই সুপার। যথাযথ নিয়মে বিধি মোতাবেক সেগুলো অবজেকশন করার জন্য, দূরীকরণের জন্য আমি ডকুমেন্ট দেখিয়েছি এবং যথাযথ প্রমাণ সহকারে জবাব দিয়েছি। মানসম্মত নাস্তা, দুপুরে ভালো তাদের চাহিদা অনুযায়ী নাস্তা, খাবারের লাঞ্চের ব্যবস্থা করেছে, বিকেলে টি ব্রেকের ব্যবস্থা করেছে এবং তাদের জন্য বরাদ্দকৃত উৎসে ভ্যাট এবং আইটি বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটা তাদের জন্য ব্যয় করা হয়েছে। যদি কোনো টাকা বাঁচে সেটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমি আজ কথা বলেছি। তিনি দাবি করেন অডিটের অসঙ্গতির যথাযথ জবাব দেয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা হবে। শাকিলা শম্পা, ৭১। বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশ উন্নত বিশ্বের তুলনায় অনেক পেছনে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। সবাইকে পরিবেশের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। নবনির্বাচিত সরকার এটা জোর করে ক্ষমতায় আসেনি, জনগণের প্রতি তার দায়িত্ববোধ আছে, জনগণের কাছে জবাবদিহিতা করে এই সরকার, কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার, বিএনপির এই সরকার ক্ষমতায় এসেছে। প্রায় ৩ বছর ধরে থমকে আছে শেরপুরের ঝিনাইগাতির বনগাঁও জিগাতলা সড়কের সেতু নির্মাণ কাজ। এলাকার মানুষের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর কর্মকর্তাদের উদাসীনতায় 16 মাসের সময় বাড়িয়েও কাজ শেষ হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে 10 গ্রামের প্রায় 15,000 মানুষ। এদিকে 60% কাজের বিল তুলে নিলেও এলজিডি বলছে এই মৌসুমে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়া হবে। তারিকুল ইসলামের তথ্য, ছবিতে প্রতিবেদন। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বনগাঁও জিগাতলা সড়কে 75.6 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ টেন্ডারের মাধ্যমে কাজ পায় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 16 মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 34 মাস পেরিয়ে গেলেও নির্মাণ শেষ হয়নি। মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। যদিও 70% কাজ শেষ হয়েছে দাবি করে 60% বিল উত্তোলন করেছে তারা। 3 বছর থেকে আমার ব্রিজের কাজ চলতেছে, 5টা লেবার জন্য আরেকদিন আছে 3 মাস পরে না আসে 8টা লেবার। সেখানে দুর্নীতি আর অনিয়মের ভরপুর। এখানে যে ঠিকাদার আছে সে কোনো কাজের তো গতি নাইকেই, তারপরে যে এখানে ডাইভারশন দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না, লেবারের টেহাও দেয় না, মাঝে মাঝে অনেক লেবার কাজ করে না টেহার জন্য। দীর্ঘদিন সেতুর কাজ আটকে থাকায় বনগাঁও, জিগাতলা, খাপাড়া, কালাকুড়া সহ অন্তত 10 গ্রামের প্রায় 15,000 মানুষ দুর্ভোগে পড়েছেন। বর্ষা মৌসুমে নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা, তাই দ্রুত সেতু নির্মাণ শেষ করার দাবি এলাকাবাসীর। সরকারের কাছে অনুরোধ হইলো, আমার কাছে অনুরোধ হলো যে এই ঠিকাদার পাল্টায়
আমরা যেন ভালো একটা টিকার ধরতে কষ্ট করে আসতেছে যে ভাঙাটা এনু খুব সমস্যা। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি ভোগান্তি কমাতে বিকল্প বাঁশের সাঁকো নির্মাণ করা হচ্ছে, পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে। কয়েকবার বন্যা হয়েছে, বন্যাতে কাজটা করতে পারি নাই, শুরু করছে আবার বন্যা আসে, আবার বন্যা আসে। তো কাজটা তোলার জন্য সরকারি যারা ইঞ্জিনিয়ার আছে এরাও সর্বোচ্চ সহযোগিতা এবং চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি যত দ্রুত পারি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সময় গেছিল, আবার সময় বাড়াইছি। তবে এলজিইডির দাবি প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজ দেরি হয়েছে। আসন্ন শুষ্ক মৌসুমে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, কিন্তু এই বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্রিজটা করতে ঠিকাদারের একটু সময় লাগতেছে। তারপরেও এই সিজনে শুষ্ক মৌসুমে যদি শেষ না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। 2023 সালের 16 আগস্ট প্রায় 7,48,00,000 টাকা ব্যয়ে শুরু হওয়া সেতুটির কাজ 2025 সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। আল ইমরান, 71। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেড়েছে পাটের আবাদ। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, আবাদ সফল করতে কৃষকদের বীজ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। সহকর্মী জালাল উদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মাঠে মাঠে দোল খাচ্ছে বিভিন্ন জাতের পাট। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাট আবাদ হয়েছে। পাট চাষিরা জানান, দেশি, কেনাফ ও মেসা জাতের আবাদ হয়েছে। কৃষক বলছেন, উৎপাদিত পাটে পোকামাকড়ের আক্রমণ ছিল এবার কম। প্রতিকানি জমিতে তাদের খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে বাজার দর ভালো থাকায় এবার কাঙ্ক্ষিত লাভের আশা করছেন তারা। পোকামাকড় আক্রমণও নাই, এবার নাইলে খুব ভালো ফলন পেয়েছি। আমাদের নাইলা অনেক বড় 400 মুড়া, ফলনও ভালো হয়েছে। ফলন তো ভালো হয়েছে, আলাদা এবার ফাটের দরও আলাদা ভালো আছে। ফাটের দাম আসছে শুনতেছি, অতটুকু থাকলে মোটামুটি একটা ফর্তা পড়বো। ওই করে বাদ দিয়ে আমরা 3-4 টাকার মতন আমি পাবো, অনেক যে ফাটের রেটটা আছে। প্রতি বছরই আবাদ বাড়ছে জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, পাটের আবাদ বাড়াতে ও সুস্থ সবল পাট আবাদে কৃষককে বীজ সহ সব ধরনের কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। আমাদের মূলত 3টা জাত রয়েছে, দেশি, কেনাফ এবং মেস্তা। এই 3টা পাটের আবাদ হয়ে থাকে। তবে নাসিরনগরের জন্য কেনাফ এই পাটটা বেশ জনপ্রিয় এবং এটাই সবচেয়ে বেশি চাষ হয়। চলতি মৌসুমে নাসিরনগর উপজেলায় 1550 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 1625 হেক্টর জমিতে। হাসান আহমেদ, 71। সিলেটের পর্যটন সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ও হোটেল ব্র্যান্ডগুলোর বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার সিলেট সফর শেষে নগরীর একটি অভিজাত হোটেলে আমেরিকা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। এ সময় তিনি স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায় থেকে তথ্যভিত্তিক ব্যবসায়িক প্রস্তাব উপস্থাপনের উপর গুরুত্ব দেন। রাষ্ট্রদূত বলেন, ঢাকায় কয়েকটি মার্কিন হোটেল ব্র্যান্ড সফলভাবে ব্যবসা পরিচালনা করলেও এখনও রাজধানীর বাইরে আসেনি। তাই সিলেটের পর্যটন খাতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন অবকাঠামো গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সরকার যদি আমাদের সাথে একমত হয় তাহলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরো ভালো হবে। এতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাও বাড়বে। মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার পর্যায়ক্রমে প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে তাদের বাজার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। একে একে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের জন্য শ্রমবাজারে নতুন দুয়ার খুলছে। এরই মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমান এবং সৌদি আরবের মতো দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে যাচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে থাকা শ্রমিকদের বিভিন্ন সমস্যাগুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে সরকার। মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে
আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব, হ্যাঁ ইনশাআল্লাহ। মানিকগঞ্জের হরিরামপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দৌলতপুর উপজেলার বাসাইল ফুটবল একাডেমিকে 2-1 গোলে হারিয়ে জয় পেয়েছে হরিরামপুর উপজেলার ফয়সাল এফসি ফুটবল দল। মঙ্গলবার উপজেলার ছিটকা নতুন বাজার মাঠে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ছিটকা তুফান মেল স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। মাদকমুক্ত সমাজ গড়তে ও তরুণ প্রজন্মকে খেলার মাঠে মনোযোগী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নিয়েছে। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।